Welcome everybody. আমি ডাক্তার শিবাশিস শাসমল, এমডি পিএমআর অ্যান্ড ইউলার সার্টিফাইড রিমাটোলজিস্ট। আজকে আমরা একটা বেশ মজার টপিক নিয়ে কথা বলবো। আমাদের মেডিকেল সায়েন্সে পড়ানো হয় যে এক একটা সিস্টেমের অসুখ। যেমন আজকে আমরা কথা বলবো অ্যাজমা এবং জিইআরডি, অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো অ্যাজমা হলো আমাদের পালমোনারি সিস্টেম বা ফুসফুসের অসুখ। আর অন্যদিকে জিইআরডি হলো পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের অসুখ। তাহলে এই দুটো অস্ত্রের মধ্যে মিল কোথায়, বা হঠাৎ এই দুটো নিয়ে আলোচনা করার দরকারটা পড়লো কোথায়? না, আমরা অনেকাংশেই প্র্যাকটিস করতে গিয়ে এবং হসপিটালে রোগী দেখতে গিয়ে প্রায় দেখতে পাই যে যে সমস্ত পেশেন্টদের জিআরডি সমস্যা আছে তারা অ্যাজমাতে বেশি ভোগেন, অথবা যে সমস্ত অ্যাজমা রোগীরা সমস্ত রকম ট্রিটমেন্টের পরেও ঠিক হচ্ছেন না, তাদের ক্ষেত্রে পরবর্তীকালে হিস্ট্রি নিতে গিয়ে বা পরীক্ষামূলকভাবে দেখা যায় যে তারা জিইআরডি তে ভুগছে। প্রথমে বুঝে নিই যে দুটো অসুখ কি কি। অ্যাজমা অ্যাজমা হলো মেনলি আমাদের লাংসের যে এয়ারওয়ে গুলো থাকে, যে শ্বাস নালীগুলো থাকে, সেইগুলো সংকুচিত হয়ে যাওয়া বা ন্যারোয়িং হয়ে যাওয়া, যার ফলে শ্বাস নিতে আমাদের কষ্ট হয়, সেক্ষেত্রে শ্বাসকষ্ট শুরু হয়। তো আমরা কমন ভাবে দেখে থাকি যে কোনো ক্ষেত্রে ইনহেলার বা কোনো ক্ষেত্রে নেবুলাইজেশন বা কোনো ক্ষেত্রে তার নির্দিষ্ট ওষুধ দিয়ে আমরা সেটা ট্রিটমেন্ট করি। অন্য ক্ষেত্রে জিআরটি অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা কি হলো, তা যখন আমাদের স্টোমাক বা পাকস্থলীর মধ্যে অ্যাসিডটা যখন আমাদের উল্টো পথে উপরের দিকে গলার যে খাদ্যনালী অর্থাৎ ইসোফেগাসের মধ্যে ফিরে আসতে থাকে, উপরের দিকে উঠে আসতে থাকে, তাকে বলা হয় জিআরটি। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক আমরা এবারে বুঝে নেওয়ার চেষ্টা। মেনলি কি হয়, জিআরডি যে পেশেন্ট গুলো হয় তাদের ক্ষেত্রে যখন জিআরডি সিমটম আসে, তারা তার সঙ্গে অ্যাজমার সিমটমটাও দেখা যায় যে প্রকট হয়ে ওঠে। কেন না, যখনই স্টোমাকের অ্যাসিডটা লিক করে উপরের দিকে ইসোফেগাসের দিকে উঠতে থাকে, তখন আমাদের ব্রেন একটা সিগন্যাল পাঠায়। ব্রেন সিগন্যাল পাঠায় স্টোমাককে, যে হচ্ছে অ্যাসিডটা উপরের দিকে উঠে আসছে, এবারে তোমাকে সংকুচিত হতে হবে, অর্থাৎ তোমাকে মাসেল গুলোকে টাইট করতে হবে। তো তখন সেক্ষেত্রে কি করে না, স্টোমাক তার মাসেল গুলোকে টাইট করতে থাকে এবং মিউকাস সিক্রেশন বাড়িয়ে দিতে থাকে। এর ফলে কি হয়, অ্যাজমার সিমটমটা তখন হচ্ছে বেড়ে যায় এবং এয়ারওয়ে গুলো অর্থাৎ শ্বাসনালীগুলো ধীরে ধীরে ন্যারো হতে থাকে এবং অ্যাজমার সিমটম বাড়তে থাকে। এবং এর সময় অনেক সময় আরেকটা জিনিস হয় যে উল্টো পথে অ্যাসিডটা উঠতে উঠতে অনেক সময় কি হয় যে খাবারের কিছু টুকরো বা অ্যাসিডের লিকুইডটাই অনেক সময় আমাদের সরাসরি খাদ্যনালী থেকে শ্বাসনালীতে ঢুকে যায়, একেবারে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন জিনিসটা হলে তখন খাদ্যর টুকরো অথবা অ্যাসিডটা যখন হচ্ছে শ্বাসনালীর মধ্যে চলে যায়, সেক্ষেত্রে কি হয়, ওখানে একটা ইরিটেশন সৃষ্টি হয়, ফরেন বডি রিয়াকশন ক্রিয়েট হয়, ইনফ্লামেশন হয়, এবং পরবর্তীকালে সেটা অ্যাজমাতে পরিণত হয় এবং অ্যাজমার সিমটম দেখায়, এবং পরবর্তীকালে সেটা যদি ঠিক না করা হয় সেটা অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে প্রাণহানির মতো বা আইসিইউতে অ্যাডমিশন হওয়ার মতো কন্ডিশন সৃষ্টি হতো। এই অ্যাজমা রিলেটেড জিআরটি গুলো যে কোনো বয়সেই দেখা যায়, ইভেন বাচ্চাদের ক্ষেত্রে বা টিনেজ পপুলেশনের ক্ষেত্রেও এটা দেখা গিয়ে থাকে। যাদের ক্ষেত্রে খাবারের বা কোনো অ্যালার্জিক সাবস্টেন্সের কাছে বেশি আসা হয়, তাদের ক্ষেত্রে জিনিসগুলো জেনারেলি বেশি। কিন্তু কি কি ক্ষেত্রে বেশি দেখা যায়, এরকম কিছু কিছু কন্ডিশন আছে। তবে জেনারেলি দেখা যায় যে একসঙ্গে যখন অনেক পরিমাণ খাবার খেয়ে নেওয়া হয় তখন বেশি হয়, বা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে গেলে তখন হয়। জেনারেলি রাতের দিকে সিমটমটা বেশি হয়ে যায়। মাঝবয়সী বা একটু বয়স্ক যাদের আহ তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অনেক সময় দেখা যায় যে তাদের কোনো অ্যালার্জেনের সম্পর্কে স্পর্শে আসেনি। এই যখন সিমটম গুলো বাড়ে তখন গলাটা চোখ হয়ে আসতে থাকে, রাফ হয়ে যায়, খুব কষ্ট করে কথা বলতে হয়, খুব ঘন ঘন কাশি না হতে হয়। তো এগুলো তো জানলাম যে কি কি হয়। তাহলে মেন যে পার্টটা, যে আমরা কি করা উচিত এবং কি করা উচিত নয়। তাহলে কি করবেন না, একসঙ্গে বেশিবার খাবেন না, সরি একসঙ্গে বেশি পরিমাণ খাবেন না। আপনি অল্প অল্প করে বেশিবার খান, সারাদিন ধরে অল্প অল্প করে খান, প্রত্যেকটা খাবারের মধ্যে 2 থেকে 3 ঘন্টা গ্যাপ রাখুন, এবং রাতের ডিনারটা একটু আগে করুন, যাতে রাতের ডিনার এবং তারপরে শুতে যাওয়ার মধ্যে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা গ্যাপ। খাবারের মধ্যে খাবারের পরিমাণের মধ্যে কিছু কিছু জিনিসকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করুন। যেমন বিশেষ করে রাতের দিকে লেবু জাতীয় খাবার, টমেটো, স্পাইসি খাবার, ক্যাফেন, কোল্ড ড্রিঙ্কস, মানে সফট ড্রিঙ্কস গুলো, বা ফ্যাটি ফুড, প্রিপেয়ার্ড বার্গার, চকলেট, এগুলো না খাওয়ার চেষ্টা করুন, এবং অ্যালকোহল অবশ্যই বর্জন করুন। এবং শোয়ার সময় একটু ওয়েজ পিলো ব্যবহার করুন। ওয়েজ পিলো মানে হলো এরকম 3 কোনা
একটি ফিল হবে ত্রিভুজ আকার। কারণ আপনি যদি খুব বেশি উঁচু বালিশ ব্যবহার করেন সেক্ষেত্রে ঘাড়টা বেঁকে থাকবে, সেক্ষেত্রে আপনার ঘাড়ের সমস্যা বাড়তে থাকবে। ওয়েজ পিলোটা হবে পিঠ থেকে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বা 45 ডিগ্রি অব্দি প্রপার পজিশন, এবং নিজস্ব একটা হেলদি ওয়েট মেনটেন করার চেষ্টা করুন। খাওয়ার পরে মিনিমাম ঘন্টা দুয়েক শোবেন না, যে কোনো, সেটা দুপুরে খাওয়ার পরে হোক আর রাতে খাওয়ার পরে। আপনি জিআরডি তে ভুগলেও সবসময় এই মানে নয় যে জিআরডি ট্রিটমেন্ট করলে আপনার অ্যাজমা ঠিক হয়ে যাবে। আপনার অ্যাজমা যেমন ট্রিটমেন্ট চলছে চলতে থাকবে। আপনি ওষুধ নির্দিষ্ট নিয়মে খাবেন এবং পালমোলজিস্ট বা চেস্ট মেডিসিনের ডাক্তারবাবুর আন্ডারে থেকে চিকিৎসা করবেন। আপনার ট্রেসকে ম্যানেজ করতে হবে, ট্রেস ইনডিউস রিফ্লাক্স হওয়ার চান্স বেশি থাকে। আর হচ্ছে খুব বেশি টাইট বেল্ট বা খুব বেশি টাইট ইলাস্টিকের প্যান্ট পরে ঘুমোতে যাবেন, এবং স্মোকিং অ্যাভয়েড। এই মোটামুটি এই জিনিসগুলো মেনটেন করলে আমরা জিআরডির ইনডিউস যে অ্যাজমা সিমটম গুলো বাড়ে সেগুলোকে আটকাতে পারবো। কিন্তু বারবার আবারও বলছি যে অ্যাজমা এবং জিআরডির দুটো ট্রিটমেন্ট আলাদা আলাদা ভাবে করতে হবে, এবং নির্দিষ্ট ডাক্তারবাবুর আন্ডারে থেকে আপনি করবেন। কোনো একটা ট্রিটমেন্ট করতে গিয়ে অন্য অসুখের ট্রিটমেন্ট কিন্তু আপনি বন্ধ করবেন। আজকের মতো এই, পরে আবার একটা কোনো টপিক নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।